কি করি বলো তো জি দেখি। স্যার, মাঝখানে মাঝখানে কেটে আসতেছে। আচ্ছা, নেটফ্লিক্স দেখুন সব ঠিকই আছে দেখাচ্ছে আমাকে। আহ এখন স্টিল প্রবলেম। স্যার এখনো ঠিক কি আছে স্যার। ঠিক ইয়েস আছে? স্যার। ঠিক আছে। তো আমরা কি বললাম যে আইসক্রিমের সেলস বাড়লে, বিক্রি বাড়লে পানিতে ডুবে মানুষ মারা যাওয়ার রেটও বেড়ে যায়। এখন এটাকে আমরা বলছি কোরিলেশন, যেটা একসাথে বাড়তেছে। আবার এমন হতে পারে এটা পজিটিভ কোরিলেশন, যেহেতু দুইটা একসাথে বাড়তেছে। নেগেটিভ কোরিলেশন কিরকম হতে পারে? যেসব রাষ্ট্রে শিক্ষার হার বেশি, সেসব রাষ্ট্রে তোমার ধরো পলিটিক্যাল ভায়োলেন্স কম। তার মানে শিক্ষার হার বাড়লে পলিটিক্যাল ভায়োলেন্স কমবে, রাইট? এটাও একটা কোরিলেশন। এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন, একটা বলে আরেকটা কমতেছে। আমি কিন্তু কজেশন বলি না, আমি কোরিলেশন বলছি। আমি কিন্তু একবারও বলি নাই শিক্ষার হার বাড়ার কারণে পলিটিক্যাল ভায়োলেন্স কমতেছে, আমি এটা কিন্তু বলছি না। আমি বলতেছি শিক্ষার হার বাড়লে পলিটিক্যাল ভায়োলেন্সও কমে। মানে যখন শিক্ষার হার বাড়ে তার সাথে সাথে পলিটিক্যাল ভায়োলেন্স কমতে থাকে। ঘটনা দুইটা একসাথে হয়। যেহেতু দুইটা একসাথে ঘটে, তাই এটাকে বলা হয় কোরিলেশন। কোরিলেশন, এটা কিন্তু কজেশন না, মাথায় রাখতে হবে। ঠিক আছে? কজেশন কোনটা? কজেশন হচ্ছে যে এইটার কারণে ওইটা হয়, একটার কারণে আরেকটা ঘটে, ওইটা হচ্ছে কজেশন। আর কোরিলেশন হচ্ছে দুইটা ঘটনা একই সাথে ঘটে, একটা আরেকটাকে ঘটায় না, এটা একই সাথে ঘটে। আর যখন একটা আরেকটাকে ঘটায় তখন সেটাকে বলি কজেশন। সো কোরিলেশন এবং কজেশনের মধ্যে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা, কোরিলেশন কি তো যদি ডেফিনেশনটা দেখি, ইটস এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দ্যাট মেজার দ্য স্ট্রেংথ এন্ড ডিরেকশন অফ লিনিয়ার রিলেশনশিপ between two quantitative variables. The result is a single number. The correlation is expressed through coefficient R অথবা rho. পিয়ারসনস কোরিলেশন যদি হয় সেটাকে বলা হয় R, আর যদি রো হয় তখন সেটাকে স্পিয়ারসম্যান কোরিলেশন বলে। আমরা স্পিয়ারসম্যান কোরিলেশন শিখবো না, আমরা পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট আর শিখবো। রোটা আমরা শিখবো না, আমরা আরটা শিখবো। তাহলে কোরিলেশন কি? এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেটা কি করে, সেটা দুইটা কাজ করে। একটা স্ট্রেংথ দেখে, সম্পর্কের স্ট্রেংথ কি রকম দুইটা ভেরিয়েবলের মধ্যে, দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে, এবং তাদের ডিরেকশনটা কি। ডিরেকশন দুই রকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, দুইটা একই সাথে বাড়তেছে। নেগেটিভ ডিরেকশন, একটা বাড়লে আরেকটা কমতেছে। আর স্ট্রেংথ কি সেটা আমরা একটু পরে দেখব। এবং এই সম্পর্কটা কি ধরনের রিলেশনশিপ আমরা বলতেছি ভালো করে দেখতে হবে। এটা লিনিয়ার রিলেশনশিপ। তাহলে কোরিলেশন কেবলমাত্র লিনিয়ার রিলেশনশিপের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো একটা যদি দুইটা ভেরিয়েবলের মধ্যে নন লিনিয়ার রিলেশনশিপ হয়। নন লিনিয়ার রিলেশনশিপ মানে কি? এই রিলেশনশিপটা কোনো সরল রেখা দ্বারা, যারা ছোটবেলায় মানে ইন্টারে সরল রেখা পড়ে আসছো, তাই না? স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন দ্বারা যদি প্রকাশ না করা যায়, এটা যদি এলিপস হয় অথবা সার্কেল হয় অথবা আউট অফ শেপ কিছু হয়, তাহলে সেটা কোরিলেশন আমরা বের করতে পারবো না। তাহলে কোরিলেশন হইতে হলে অবশ্যই লিনিয়ার রিলেশনশিপ হইতে হবে। এবং যে কোনো একটা কোরিলেশন বের করার আগে আমাদের একটু প্লট করে দেখতে হয় আসলে লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা। স্ক্যাটার প্লট যেটাকে বলে, স্ক্যাটার প্লটে সেটা দেখে নিতে হয়। তো যাই হোক, কোরিলেশন কোএফিসিয়েন্ট যেহেতু একটা রেশিওর মতো কাজ করে, তাই এর রেঞ্জটা -1 থেকে +1 পর্যন্ত। -1 থেকে +1 পর্যন্ত এর রেঞ্জ। কেউ যদি অঙ্ক করতে গিয়া দেখো যে তোমার, ভালো করে শুনো, কেউ যদি ম্যাথ করতে গিয়া দেখো যে তোমার কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এর মান -1 এর কম এবং +1 এর বেশি হয়ে গেছে, তাহলে তুমি সরাসরি ধরে নিবা যে তোমার অঙ্কটা হয় না। কারণ রিলেশন কোএফিসিয়েন্ট আর এর মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকবে। ওকে, আচ্ছা। তাহলে ডাইরেকশনটা কি? ডাইরেকশনটা হচ্ছে যে যদি পজিটিভ হয়, যদি দুইটা একই সাথে বাড়ে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, বোথ মুভ টুগেদার। আর যদি নেগেটিভ হয় তাহলে একটা আরেকটার বিপরীতে যায়, একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। এটাকে বলতেছি নেগেটিভ ডিরেকশন, দুইটা যদি অপোজিট ডিরেকশনে যায়। স্ট্রেংথ কি?
0 থেকে +1 পর্যন্ত যে সম্পর্ক যদি থাকে, সম্পর্কের দুইটা একই সাথে বাড়তেছে, কিন্তু কিভাবে বাড়তেছে? একটা যখন 100% মুভ করতেছে, আর একটা কি 100% মুভ করতেছে, নাকি একটা যখন 100 মুভ করতেছে আর একটা 50% মুভ করতেছে, অথবা 40% মুভ করতেছে, অথবা 70% মুভ করতেছে? একটার মুভমেন্টের সাথে আরেকটা মুভমেন্ট কতটুকু কানেক্টেড, এইটার উপর বেস করে আমরা স্ট্রেংথ মানি। যদি একটা 100% সামনের দিকে আগায় এবং আরো একটা যদি 100% সামনের দিকে আগায়, তাহলে আমরা বলি এগুলো পারফেক্টলি অ্যালাইন্ড, পারফেক্ট লিনিয়ার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, পজিটিভ দিকে পারফেক্ট লিনিয়ার অ্যাসোসিয়েশন। ধরো একজন সোজা ডান দিকে যাচ্ছে, তার সাথে আরেকজন উল্টো দিকে বিপরীত দিকে 100 স্টেপ বাম দিকে যাচ্ছে। একজন 100 স্টেপ ডান দিকে যাচ্ছে, আরেকজন 100 স্টেপ বাম দিকে যাচ্ছে। এটাও একটা পারফেক্ট লিনিয়ার অ্যাসোসিয়েশন, কিন্তু এটা নেগেটিভ, কারণ একজন ডান দিকে গেলে আরেকদিকে বাম দিকে যাচ্ছে। তার মানে কি, একটা হচ্ছে ডিরেকশন, কোন দিকে আগাচ্ছে। দুইজন যদি একই দিকে আগায় তাহলে পজিটিভ। একজন যদি 100 আগায় এবং আরেকজন যদি একই দিকে 100 আগায়, তাহলে এটা বলবে পারফেক্টলি পজিটিভ। আর যদি একজন ডান দিকে আগায় আর একজন বাম দিকে পারফেক্টলি ওই পরিমাণই আগায়, তখন সেটাকে বলবো পারফেক্টলি নেগেটিভ অ্যাসোসিয়েশন। 100% মিলে যাচ্ছে, সো পারফেক্ট। কিন্তু দেখা যাচ্ছে যে একজন 100 স্টেপ আগালে আরেকজন হচ্ছে 30 স্টেপ আগাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো উইক কোরিলেশন। কোরিলেশন আছে কিন্তু উইক। ঠিক আছে? যদি 40 কিংবা 40, 50, 60 হয়, তখন আমরা বলবো মডারেট। যদি 70 হয়, তাহলে বলবো আমরা 70-এর উপর থাকলে বলবো আমরা স্ট্রং। আর যদি 100 থাকে, তখন আমরা বলবো, বা 100% যদি থাকে, তখন আমরা বলবো পারফেক্ট। সো ডিরেকশন কোন দিকে যাচ্ছে এবং একজন 100% মুভ করলে আরেকজন কতটা তাকে ফলো করতেছে, সেটা হচ্ছে স্ট্রেংথের ব্যাপার। এবং অবশ্যই এখানে কি থাকতে হবে? লিনিয়ারিটি থাকতে হবে, একটা সরল রেখা থাকতে হবে। এই যে এখন দেখো, এখানে যদি আমি কতগুলো চিত্র এঁকে রাখছি, দেখতেছো তো? চিত্রগুলো কি দেখা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ গ্রাফ গুলা? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রাফ গুলো যদি একটু দেখো, প্রথম গ্রাফটা দেখে কি মনে হচ্ছে? পারফেক্টলি অ্যালাইন। পারফেক্টলি অ্যালাইন। এর যখন 2 বাড়তেছে, এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে 2 বাড়তেছে। এক্স অ্যাক্সিসে যখন 10, ওয়াই অ্যাক্সিসে তখন 10। মানে দুইটা ভেরিয়েবল, এক্স অ্যাক্সিসে একটা ভেরিয়েবল দেখাচ্ছি আর ওয়াই অ্যাক্সিসে একটা ভেরিয়েবলের লোকেশনটা সেট করতেছি। So, দেখা যাচ্ছে এখানে তো পারফেক্ট অ্যালাইন হয়েছে। সো এটা আর এর মান হচ্ছে +1, পারফেক্টলি পজিটিভ দিকে, দুটো একই সাথে যাচ্ছে। আচ্ছা, এরপরেরটা যদি দেখি, ঠিক পারফেক্টলি অ্যালাইন্ড না, বাট যথেষ্ট স্ট্রং, তাই আর এর মান হচ্ছে +0.92। পরেরটা তো দেখো তো, 3 নাম্বারটাতে এখানে কি কোনো লিনিয়ারিটি আছে? 3 নাম্বার পিকচারটাতে কি কোনো, আমরা এই 3 নাম্বার পিকচারের যে ডট গুলো আছে এগুলাকে কানেক্ট করি কি আমরা কোনো লাইন, একটা সিঙ্গেল লাইন বানাতে পারবো, সরলরেখা তৈরি করতে পারবো? না স্যার। তাহলে এখানে যেহেতু লিনিয়ারিটি নাই, নন লিনিয়ার বিষয়, তাই এখানে আমরা কোনো কোরিলেশন ক্যালকুলেট করতে পারবো না। এখানে কোরিলেশনটা হচ্ছে 0। ঠিক আছে? 4 নাম্বারটা যদি দেখি, একটা যখন বাড়তেছে তখন আরেকটা কি হচ্ছে দেখো তো, একটা বাড়লে আরেকটা কমতেছে। ঠিক আছে? আসলে এটাকে আমরা বলতেছি, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে? কোরিলেশনটা এভাবে দেখো। আচ্ছা, তাহলে কোরিলেশন করার আগে, আমি আর এর মান বের করার আগে আমাকে আগে দেখতে হবে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটে ফেলায় দেখতে হবে যে এখানে কোনো লিনিয়ারিটি আসলে আছে কি। অনেক সময় দেখা যাবে যে তোমার লিনিয়ারিটি নাই, কিন্তু আর এর মান বের হয়ে গেছে। বুঝা গেছে? সো তো ফার্স্ট স্টেপ হচ্ছে, আমার কোরিলেশন করার জন্য সবার আগে আমার কি করতে হবে, লিনিয়ারিটি আছে কিনা সেটা স্ক্যাটার প্লট দিয়ে আমার টেস্ট করতে হবে। তারপর এক্স অ্যাক্সিসে আমি কিছু ভ্যালু বসাবো, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিসের যে কোঅর্ডিনেট পয়েন্টটা কি, সেই পয়েন্টগুলো আমরা বের করব, ডট গুলা কানেক্ট করব, ডাইরেকশনটা দেখবো। ডাইরেকশন যদি আপওয়ার্ড হয়, তাহলে ছবি থেকেই দেখে বুঝতে পারতেছি যেটা পজিটিভ কোরিলেশন হবে। আর এর মান দেখে আমরা স্ট্রেংথ বের করতে পারবো। সো আর এর মান দেখে আমরা স্ট্রেংথটা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের আর এর মান বের করতে হবে।
কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কোরিলেশন আর কজেশন। কজেশন হচ্ছে একটার কারণে আরেকটা হয়, ঠিক আছে? একটার কারণে আরেকটা হয়, এটা হচ্ছে কজেশন। আর কোরিলেশন কি দুইটা ঘটনা একসাথে ঘটে। এখন আমি দেখলাম যে কোন একটা দেশে ফরেন এইড আর ডেমোক্রেসি, ফরেন এইড বাড়লে ডেমোক্রেসির স্কোরও বাড়তেছে। এখান থেকে আমি কি ডিসিশন নিতে পারি, কেউ কি আমাকে বলতে পারবা? এটা কি কোরিলেশন না কজেশন? ফরেন এইড আর ডেমোক্রেসি স্কোর দুইটা একই সাথে বাড়ে, স্যার কোরিলেশন। কেন কোরিলেশন, কেন এটা কজেশন না কেন? স্যার দুইটাই বাড়তেছে, ফরেন এডের কারণে ডেমোক্রেসি তো বাড়তেছে, এটা বলে নাই। রাইট, রাইট। কারণ হচ্ছে যে ডেমোক্রেসি স্কোর আরো অনেক কিছুর কারণে বাড়তে পারে, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য বাড়তে পারে, এডুকেশনের জন্য বাড়তে পারে, পলিটিক্যাল কনসিয়াসনেসের জন্য বাড়তে পারে, অনেক কিছুর জন্য ডেমোক্রেসি স্কোর বাড়তে পারে। বাট ফরেন এইডের সাথে ডেমোক্রেসি স্কোরের কি আছে আমরা বুঝতে পারতেছি, একটা কোরিলেশন আছে। কিন্তু ফরেন এইড ডেমোক্রেসি স্কোর বাড়ায়, এই কজেশনটা আমরা বের করতে বলতে পারবো না, এটলিস্ট এই লেভেলে বলতে পারবো না, ঠিক আছে? সো কোরিলেশন এবং কজেশনের মধ্যে পার্থক্যটা আমরা যেন খুব ভালোভাবে বুঝি, ঠিক আছে? আচ্ছা, গুড। এখন তাহলে আমরা একটু পরের স্লাইডে চলে যাই। আয়ার এর ক্ষেত্রে জিডিপি যদি বাড়ে, ঠিক আছে, দেখা যায় যে মানে জিডিপি ট্রেড ইন্টারডিপেন্ডেন্স, ঠিক আছে, ট্রেড ইন্টারডিপেন্ডেন্স যদি বাড়ে, মিলিটারি ইন্টারস্টেট ডিসপিউট, এটা কি হয়, হয়তো কমে, ঠিক আছে? সো কোরিলেশন আছে। তুমি যদি এইড পাও, তুমি হয়তো করাপশন তোমার কন্ট্রোল হইতে পারে, কোরিলেশন থাকতে পারে, টেস্ট করে দেখতে হবে। তোমার জিডিপি পার ক্যাপিটা যদি বাড়ে, তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্কোরটাও বাড়বে, দুটো একই সাথে বাড়ে, ঠিক আছে? তো এগুলোর মধ্যে কি আছে, জিডিপির সাথে হিউম্যান ডেভেলপমেন্ট এইচডিআই কি আছে, কোরিলেশন আছে। জিডিপি এইচডিআই তোমরা এগুলো ডেভেলপমেন্ট কোর্সে পড়ে আসা পড়ে, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু বলতেছি না কজেশন, এখানে এটা কোরিলেশন। জিডিপি বাড়লে, জিডিপি যদি বাড়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সও একই সাথে বাড়ে, এটার মধ্যে পজিটিভ কোরিলেশন আছে। কিন্তু কেউ বলতে পারবে না জিডিপি বাড়ার কারণে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্কোর বাড়তেছে। হ্যাঁ, হইতে পারে জিডিপি বাড়ার কারণে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্কোর বাড়তেছে, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আরো 101টা কারণেও বাড়তে পারে, ঠিক আছে? তাই শুধুমাত্র জিডিপির উপর ভরসা করে আমি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্কোরটা আমি প্রেডিক্ট করতে পারবো না, ঠিক আছে? So, এটা একটু মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা ক্যালকুলেশনটা কিভাবে করবো? পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ যদি আমার দুইটাই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হয় এবং এগুলো যদি ইন্টারভাল এবং রেশিও ভেরিয়েবল হয়, ঠিক আছে, অর্ডিনাল ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হতে হবে। কোয়ান্টিটেটিভ কোন সেন্সে, ইন্টারভাল এবং রেশিও ভেরিয়েবল এই সেন্সে। যদি আমার কাছে ভেরিয়েবল থাকে দুইটা, তখন দুইটার মধ্যে কোরিলেশন আছে কিনা এটা বোঝার জন্য সবার আগে আমি স্ক্যাটার প্লট করব। স্ক্যাটার প্লটে যদি দেখি যে এখানে একটা সরলরেখা আঁকা যাচ্ছে, তখন আমি আর এর মান বের করবো। আর এর মান বের করতে হলে আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এন সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার n summation of x square minus summation of x whole square into n into summation of y square minus summation of y whole square, ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলাটা, একটু খটোমটো ফর্মুলা, কিন্তু দুই একবার ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করলেই আয়ত্তে চলে আসে। n কি, n হচ্ছে আমার ডেটা সেটের নাম্বার অফ অবজারভেশন, পেয়ার্ড অবজারভেশন, ঠিক আছে? আমার পেয়ার্ড অবজারভেশন, ঠিক আছে? সো n এর মান কিন্তু দুইটার ক্ষেত্রেই 10 থাকতে হবে, ঠিক আছে? মানে 10 মানে আমি বলছি দুইটার ক্ষেত্রে ইকুয়াল থাকা লাগবে আর কি, ঠিক আছে? ধরো আমি বললাম যে ডেমোক্রেসির সাথে ইকোনমিক ডেভেলপমেন্টের কোনো কোরিলেশন আছে কিনা সেটা আমি বের করতে চাই। এখানে আমি 10টা দেশের ডেমোক্রেটিক স্কোর আর হচ্ছে 12টা দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আসলাম। তাইলে কি আমার অঙ্কটা আমি করতে পারবো? অঙ্কটা করতে পারবো না, কারণ একটাতে এক জায়গায় হচ্ছে এন এর মান 10 আর এক জায়গায় হচ্ছে এন এর মান 12। তাইলে দুই জায়গায় হয় আমার এন এর মান 10 অথবা এন এর মান 12 থাকতে হবে, অর্থাৎ এন এর মান পেয়ার অবস্থায় থাকতে হবে, পেয়ার জোড়া অবস্থায় থাকতে হবে। আচ্ছা,
n এর মান বুঝলাম। তারপর x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, ওইটাই তো, এগুলোই তো x ও y এর মানই তো আসলে n এর মান। তো x এবং y কে আমার মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশনের একটা সাম আমি বের করব। শুধু x এর একটা সাম আমি বের করব, x এর স্কোর গুলো, শুধু y এর একটা স্কোর আমি বের করব। তারপর x এর স্কোয়ার করে স্কোয়ার গুলার একটা সামেশন বের করব, y কে স্কোয়ার করে সামেশন একটা আমি বের করব। ঠিক আছে, বের করে এই ফর্মুলাটা আমি ইউজ করব। ফর্মুলাটা করতে গেলে প্রথমে কি করতে হবে, এক্স এবং ওয়াই কে মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করার পর এক্স স্কোয়ারের জন্য মানগুলো বের করবা, ওয়াই স্কোয়ারের জন্য মান বের করবা, সামেশন অফ এক্স বের করবা, সামেশন অফ ওয়াই বের করবা, সামেশন অফ এক্স স্কোয়ার বের করবা, সামেশন অফ ওয়াই স্কোয়ার বের করবা, সামেশন অফ এক্স। উপরে যে নিউমারেটর, এটার জন্য n ইন্টু সামেশন অফ এক্স আই আর মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, এই ভ্যালুটা বের করে নিবা। তারপর হচ্ছে তোমার যে ডিনোমিনেটর ছিল সেটার জন্য তুমি মানগুলা বের করে নিবা। বের করার পর যদি রেশিওটা ভাগ করো তাহলে তোমার আর এর মানটা চলে আসবে। তো সাউন্ডস সো chaotic কমপ্লেক্স, বাট আসলে অঙ্কটা করতে গেলে দেখবো অঙ্কটা বেশি ইজি। আমরা আগে একটা অঙ্ক দেখি, ঠিক আছে? তো এখানে অঙ্কটা যদি আমি একটু বড় করি, এখানে বলা হচ্ছে যে is there a statistically meaningful linear relationship between the level of foreign aid received and democracy score? অর্থাৎ ফরেন এইড এবং ডেমোক্রেসি স্কোরের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। আমাকে 10টা স্যাম্পল দিয়ে রাখছে, ঠিক আছে? এক্স এ দিছে 8 আর ওয়াই কে দিছে হচ্ছে ডেমোক্রেসি স্কোর। এখন এখান থেকে আমার রিলেশনটা বের করতে হবে। আর এর স্টুডেন্টরা খুব ভালোভাবে এটা শোনো। তাহলে এখানে আমার এন এর মান কত, আগে আমাকে বলে এন এর মান কত। তোমরা কি ফর্মুলাটা লিখেছো? একটু ফর্মুলাটা লিখে নাও আগে এখানে। এই ফর্মুলাটা আর সমান এন সামেশন আর ডিভাইডেড বাই হবে নিচেরটা, এটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, এই মানটা তুমি একটু লিখে নাও। ঠিক আছে, লিখছো? লেখা হয়েছে? লেখা হলে আমি তোমার সামনে যাই। আমার এক্স এর 10টা মান দেওয়া আছে, ওয়াই এর 10টা মান দেওয়া আছে, মানে পেয়ার্ড অবস্থায় আছে। তাহলে এখন আমি এক্স স্কোয়ারের মান বের করবো। এক্স স্কোয়ার মান কত, 1.2 কে স্কোয়ার করলাম, 3.5 কে স্কোয়ার করলাম, 5.8 কে স্কোয়ার করলাম, এরকম করে এক্স স্কোয়ারের 10টা মান পেলাম। ঠিক তেমনি ওয়াই স্কোয়ারের 10টা মান পাবো, 2.4 স্কোয়ার মানে 5.76। ঠিক আছে, তার মানে এক্স এবং ওয়াই দেওয়া থাকলে আমি এক্স স্কোয়ার মান বের করবো, প্রত্যেকটা ওয়াই স্কোয়ার মান বের করবো। তারপর এক্স ওয়াই কে গুণ করে দিব, এক্স ওয়াই কে গুণ করে এরকম আরেকটা টেবিল আমি পাবো, মানে আরেকটা কলাম আমি পাবো। তারপর আমার আর কিছুই করতে হবে না, সবগুলো শুধু সাম করব। প্রথমে আমি সামেশন অফ এক্স বের করলাম, তারপর সামেশন অফ ওয়াই বের করলাম, সামেশন অফ এক্স স্কোয়ার বের করলাম, সামেশন অফ ওয়াই স্কোয়ার বের করলাম, তারপর হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই বের করলাম। জাস্ট আমার যোগ করতে হবে, তাই না? করার পর এখন আমার ফর্মুলাটাকে আমি ছোট করে নিব। এর এর মান আমার 10 দেওয়া আছে, তাহলে প্রথমে নিউমারেটরের ক্যালকুলেশনটা করি। এন এর মান 10, সামেশন অফ এক্স ওয়াই এর মান কত, সামেশন অফ এক্স এর মান হচ্ছে 299.8। ওকে, 10 ইন্টু 299.8 মাইনাস কত, মাইনাস কি বলতেছে, সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই। সামেশন অফ এক্স এর মান কত, সামেশন অফ এক্স এর মান 48, সামেশন অফ ওয়াই এর মান হচ্ছে 55। 48 আর 55 গুণ করলে হয় 264.80। তাহলে আমার পুরো নিউমারেটরের উপরের ভ্যালুটার মান আসছে 353.2। ঠিক তেমনি ডিনোমিনেটরের প্রথম পার্টটা একটু দেখি। প্রথম পার্ট কি, এন সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এন এর মান কত, 10 জানি। সামেশন অফ এক্স স্কোয়ার এর মান টেবিল থেকে আমি জানি কত, এখানে দেওয়া আছে 280। আর শুধু এক্স, এক্স এর স্কোয়ার এর মান কত, শুধু এক্স এর মান কত, সামেশন অফ এক্স এর মান কত আমি জানি 48। এখন সেটাকে স্কোয়ার করে দিব, স্কোয়ার করার পর এখান থেকে বিয়োগ করে ডিনোমিনেটরের প্রথম পার্টে বের করবে। ঠিক তেমনি ডিনোমিনেটরের পার্ট বি বের করবে। বের করার পর এটাকে রুট ওভার করতে হবে। তোমরা অনেকে যে ভুলটা করবা, তোমরা রুট ওভারটা দিবা না। রুট ওভার যদি না দাও তাইলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তারপর এখন তাইলে আমার নিউমারেটর আর ডিনোমিনেটর দুইটার ভ্যালু আমি পেয়ে গেলাম।
একটা হচ্ছে 353 আর একটা হচ্ছে 411। তো 353 ভাগ 411 দিলে পরে আমি আর এর মান পেয়ে যাচ্ছি। আর এর মান কত? 0.85। এটা কি প্লাস না মাইনাস? আর এর মানটা কি প্লাসে বের হয়েছে না মাইনাসে বের হয়েছে? তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আর এর মান? ইয়েস স্যার। এই যে একটা। আর এর মানটা কি অবস্থায় আছে? পজিটিভ অবস্থায় আছে না নেগেটিভ অবস্থায় আছে? 0.85 কি একটা পজিটিভ সংখ্যা না একটা নেগেটিভ সংখ্যা? পজিটিভ। পজিটিভ। ওকে, যদি পজিটিভ সংখ্যা হয় এটা কি ডিরেকশনটা কি পজিটিভ না নেগেটিভ? সংখ্যাটা যদি পজিটিভ হয় বলো, আমরা একটু আগে কি বলে আসছি? পজিটিভ। সংখ্যাটা যদি পজিটিভ হয়, ডিরেকশনটা পজিটিভ, এর মানেটা কি দুইটা একসাথে মুভ করে, তার মানে দুইটা একসাথে বাড়ে, তাই না? ওকে। আর নেগেটিভ হলে একটা বাড়লে আর একটা কমতে, যেহেতু আর এর মান আমরা 0.85 পেয়েছি, তা আমরা কি বলতেছি যে এটা একটা পজিটিভ ভ্যালু, আচ্ছা ডিরেকশনটা পজিটিভ। এখন স্ট্রেংথ কি রকম? এটা কি উইক, মডারেট, স্ট্রং নাকি পারফেক্ট? স্ট্রেংথ, স্ট্রেংথ হচ্ছে ভালো, স্ট্রং আছে, ঠিক আছে? স্যার স্ট্রেংথটা কিভাবে বুঝবো যে স্ট্রং, মডারেট নাকি উইক? এটা ওই যে বলছিলাম একটা রেঞ্জ আছে, রেঞ্জটা একটু পরে আমি দেখাচ্ছি। সো প্লাস আমাদের আর এর মান হচ্ছে প্লাস 0.8588 বের করছি, মানে এটাকে ইন্টারপ্রেট করি আমরা পজিটিভ সাইন। তাহলে 408 এন্ড ডেমোক্রেসি স্কোর সেম ডিরেকশনে মুভ করে, ঠিক আছে? দুটো একই সাথে বাড়ে, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনিটিউড কি? ম্যাগনিটিউড 0.85, যেটা 0.7 এর চেয়ে বড়, স্ট্রং লিনিয়ার অ্যাসোসিয়েশন আছে, ঠিক আছে? আর substantive meaning কি? Countries receiving higher aid proportion tends to record higher democracy score, but correlation does not prove that aid causes democratization. আচ্ছা, একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ডিরেকশন এবং ম্যাগনিটিউড বা স্ট্রেংথ আমরা করতে পারবো। তো প্রশ্নটা হচ্ছে স্ট্রেংথ কি রকম, কতটুকু থাকলে এটাকে উইক বলবো, কতটুকু থাকলে এটাকে মডারেট বলবো? এটা দেখার বিষয়টা হচ্ছে এরকম, যদি 0 থেকে 0.4 পর্যন্ত থাকে, কত থেকে? জিরোর উপরে, জিরোর উপরে কিন্তু 0.4 এর নিচে, তখন সেটাকে আমরা বলবো উইক, ঠিক আছে? 0 বলতে পারি 0.10, 0.10 থেকে যদি 0.440 নিচ পর্যন্ত থাকে, মানে 0.39 পর্যন্ত থাকে, সেটাকে বলি আমরা উইক। 0.40 থেকে 0.69 পর্যন্ত বলবো মডারেট। 0.70 থেকে পর্যন্ত হচ্ছে স্ট্রং। আর বাকিটা হচ্ছে প্লাস 1 হলে এটা পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? যদি একইভাবে যদি মাইনাসের দিকে যাই, -0.10 থেকে -0.39 পর্যন্ত হচ্ছে উইক, নেগেটিভ কোরিলেশন। -0.40 থেকে -0.69 পর্যন্ত মডারেট, নেগেটিভ কোরিলেশন। -0.70 থেকে -0.99 পর্যন্ত হচ্ছে স্ট্রং, নেগেটিভ কোরিলেশন। সো এই স্কোরটা দেখে আমাদের স্ট্রং, মডারেট, উইক, নো কোরিলেশন এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারতে হবে, ঠিক আছে? এখন আর এর মান দেখে, আর এর মান আমরা দেখবো, আর এর মান দেখে আমরা অনেক কিছু বুঝতে পারবো, কিন্তু তোমরা যখন সফটওয়্যার ব্যবহার করবা তখন দেখবে যে আর এর পরিবর্তে আর থাকে, আর আর এর সাথে আরেকটা জিনিস থাকে, ঠিক বলে আর স্কোয়ার। আর স্কোয়ার কে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন মানে কি? যে আমি যে ভেরিয়েবলটা আমি যে ভেরিয়েবলটা নিয়ে কথা বলতেছি, এই ভেরিয়েবলটা ঘটনাটাকে কতটুকু এক্সপ্লেন করতে পারতেছে, ফরেন এইড ডেমোক্রেসি স্কোরকে কতটুকু এক্সপ্লেন করতে পারতেছে, বা ডেমোক্রেসি স্কোর ফরেন এইড কতটুকু এক্সপ্লেন করতে পারতেছে, এই স্কোরটাকে বলা হয় ডিটারমিনেশন স্কোর। তো এখানে আর স্কোয়ারের মান 0.73, মানে হচ্ছে যে ফরেন এইড দ্বারা তুমি ডেমোক্রেসি স্কোরকে 73.8% এক্সপ্লেন করতে পারবা, বাকি 26.2% তুমি এক্সপ্লেন করতে পারবা না, এগুলো অন্য কোনো ফ্যাক্টরের কারণে হচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো ইন্টারপ্রিটেশন গুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
তার মানে তুমি এখানে ভেরিয়েশনটা এক্সপ্লেন করতে পারতেছো যে ওকে 73.8% এখানে আমি কি করতে পারতেছি, এক্সপ্লেন করতে পারতেছি, 26.2% আমি এক্সপ্লেন করতে পারতেছি না আমার ফরেন এইড দ্বারা ডেমোক্রেসিকে, মানে অন্য কোনো ভেরিয়েবল কাজ করতেছে, সেখানে হয়তো শিক্ষক আসতে পারে, পলিটিক্যাল কনসাসনেস আসতে পারে, অন্য জিনিস আসতে পারে। So, এই স্কোর গুলো আমরা ব্যবহার করি মূলত হচ্ছে লিনিয়ার রিগ্রেশন যখন আমরা করি, সিম্পল লিনিয়ার রিগ্রেশন, সেলার যেটাকে বলা হয়, সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মডেল ডেভেলপ করার জন্য বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মডেল ডেভেলপ করার জন্য আমরা এই কাজগুলো তখন করে থাকি আর কি। সো আর স্কোয়ার হচ্ছে কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, আর কে বলা হয় কোফিশিয়েন্ট, আর আর স্কোয়ার হচ্ছে কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। আমরা আর স্কোয়ারটা বেশি ব্যবহার করি, কিন্তু আর স্কোয়ার না, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টেড আর স্কোয়ার ব্যবহার করি, ঠিক আছে? সেটা আরেকটু হাই লেভেলের কনসেপ্ট, সেটা আমি এখন আর গেলাম না। তাহলে এবং এটাকে তোমার আসলেই সিগনিফিকেন্ট কিনা, এটা আবার তখন হচ্ছে যে হাইপোথিসিস টেস্ট দ্বারা প্রমাণ করা যায়, কিন্তু আমি আর এটা হাইপোথিসিস টেস্ট এখানে দেখাবো না, কারণ হচ্ছে হাইপোথিসিস দেখাইলে এখন তোমরা আবার তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সো এটা কোরিলেশনের ক্ষেত্রে আর এর মান ক্যালকুলেট করে বের করতে পারা, তারপর হচ্ছে যে এটার ডিরেকশনটা কি এবং এটার স্ট্রেংথ কেমন এটা ইন্টারপ্রেট করতে পারা, এবং আর স্কোয়ারের মান দিয়ে কি এক্সপ্লেন করে সেটা বলতে পারাটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটু পারলে আমি অনেক খুশি হয়ে যাব, ঠিক আছে? সো এখানে আর হাইপোথিসিস টেস্ট আমি দেখাচ্ছি না, মানে দেওয়া আছে, চাইলে কেউ দেখতে পারো, কিন্তু এটা পরীক্ষার হলে থাকবে না, মানে হাইপোথিসিস টেস্টটা থাকবে না, লিনিয়ার কোরিলেশনের হাইপোথিসিস টেস্ট থাকবে না। আচ্ছা, লিমিটেশনস এন্ড কমন পিটফলস কি? কোরিলেশন শুধু সেক্ষেত্রে প্রযোজ্য যেখানে লিনিয়ারিটি আছে, লিনিয়ারিটি না থাকলে কোরিলেশন হবে না। আবার লিনিয়ারিটির মধ্যেও যদি দেখা যায় যে কোনো একটা আউটলায়ার আছে, তাহলে আউটলায়ার একদিকে টান মারা নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? ইনফ্লেক্ট ও ডিফ্লেক্ট করতে পারে, সো আউটলায়ারটা বাদ দিতে হবে। আর স্পারিয়াস কোরিলেশন, দেখা যাবে যে কোরিলেশন আছে কিন্তু কোরিলেশনটা আসলে অন্য কোনো একটা কারণে হচ্ছে, ঠিক আছে? যেমন আইসক্রিম সেল আর হচ্ছে ড্রাউনিং, দুইটাই হচ্ছে মূলত একটা থার্ড ভেরিয়েবল, যেটাকে কনফাউন্ডিং ভেরিয়েবল বলা হয়। সামারের কারণে দুইটা ঘটনা ঘটতেছে, সো এটা দুইটা একই সাথে ঘটলেও দুইটার মধ্যে আসলে কোনো তেমন কানেকশন নেই, ঠিক আছে? কোরিলেশন স্পারিয়াস কোরিলেশন কিনা সেটা অ্যাডভান্স লেভেলে যারা কিছু মেথোডোলজি শিখবা তারা হয়তো জানতে পারবে যে স্পারিয়াস কোরিলেশন জিনিসটা আসলে কি। বাট আপাতত তোমরা কোরিলেশন ক্যালকুলেশন করতে শিখো। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে, কোরিলেশন মানে কজেশন না। অর্ডিনাল ডেটার ক্ষেত্রে আমরা পিয়ারসন্স কোরিলেশন করতে পারবো না, সেখানে আমাদেরকে অবশ্যই স্পেয়ারম্যানস রো বের করতে হবে, এবং এটার বেশ কিছু ফেলাসি আছে, সো আমি আর তো ডিটেলসে যাচ্ছি না। সো যদি আমার করতে হয়, কিভাবে করব, একটা রিসার্চ কোশ্চেন যেটার সাথে এটার সম্পর্ক আছে কিনা এরকম একটা রিসার্চ কোশ্চেন করতে হবে। তারপর হচ্ছে ইন্টারভাল অথবা রেশিও ভেরিয়েবল নিতে হবে যেটা পিয়ারসন্স কোরিলেশন করব। আর এর মান বের করতে হবে, আর স্কোয়ার এর মান বের করতে হবে, তারপর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স দেখতে হবে, তারপর হচ্ছে কনফাউন্ডার আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে, মানে গোলাপ ভেজিলা জিনিস। আমাদের এত কিছু না শিখলেও হবে। এখন আমাদের একটু যদি দেখি টপিক, মানে 15 আমরা কি শিখছি? Correlation measures the strength and direction of linear relationship between two quantitative variables. Correlation সমান causation না। Pearson's R is calculated using the formula, যে ফর্মুলাটা আমরা দেখছি। R স্কয়ার কে বলা হয় coefficient of determination, যেটা বলে যে একটা y কতটুকু x কে এক্সপ্লেন করতে পারতেছে কিংবা x y কে কতটুকু এক্সপ্লেন করতে পারতেছে, ঠিক আছে? আর যেটা পারতেছে না সেটাকে আমরা বলতেছি সেটা আমরা জানি না, সেটা অন্য কোনো কারণে করতেছে, ঠিক আছে? সো করতে হলে প্রথমে স্ক্যাটার ডায়াগ্রামটা করতে হবে, তারপর হচ্ছে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আইআর বা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আর এর মান কত হইলে পরে আমি জিনিসটাকে স্যার অ্যাকসেপ্ট করবো? আর এর মান যদি দেখো সাম অফ 0.40 বা এর অবভ থাকতেছে, হ্যাঁ, এটা খুব ভালো একটা ইন্ডিকেশন, কারণ হচ্ছে মানুষ যেহেতু কোনো সলিড কোনো ইয়া না, মানে এলিমেন্ট না, তার নেচার চেঞ্জ হইতে থাকে। এর ফলে মানুষের ক্ষেত্রে একটা পারফেক্ট কোরিলেশন তুমি পাবা না যখন মানুষকে নিয়ে তুমি কাজ করবে। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আর এর মান 0.40 ইজ অ্যাকসেপ্টেড, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে। এখন কি তাইলে আমরা এই অঙ্কটা একটু করবো? তোমরা একটু খাতা কলম নিয়ে দেখো, অঙ্কটা আমরা একটু করি, কারণ ফাইনাল পরীক্ষায় এই ধরনের অঙ্ক আমি দিব। বেটার আমরা একবার ক্লাসে টেস্ট করি। এখানে এন এর মান কত একটু বলো তো আমাকে, এন এর মান কত? তোমরা কি আছো আমার সাথে? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আমি একাই বকবক করছি? স্যার শোনা যাচ্ছে? ইয়েস স্যার, 8। এন এর মান কত বলো? স্যার 8। এইট।
8, ওকে 8, 1 2 3 4 5 6 7 8, 8। তোমার এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, দেখো তো এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া আছে কিনা। ইয়েস স্যার। দেওয়া আছে। তাহলে এখন আমি কি করব, সবার আগে আমি কি করব? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এন্ড এক্স ওয়াই জি এর না, মান। জি না, সবার আগে আমি ডেটাগুলোকে স্ক্যাটার প্লটে দিই, তাই না? আমি আগেই বলছি যে ডেটা দেখে আমি লাফায় পড়বো না। আগে দেখতে হবে যে দুইটা ভেরিয়েবল থাকলেও এরা তো ওই যে নন লিনিয়ার যে ছবিটা আমরা দেখাইছিলাম একটু আগে, এই যে 3 নম্বর ছবিটা, দেখা যাচ্ছে যে এটা জিরো বা নো কোরিলেশন, যেটা এরকম হতে পারে না, হতে পারে তো। তো সেক্ষেত্রে শুধু শুধু আর এর মান আমার বের করার দরকার আছে? দরকার নেই। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে আগে এই স্ক্যাটার প্লট করতে হবে। কিন্তু পরীক্ষার হলে তো তার তোমার তুমি স্ক্যাটার প্লট করতে পারবে না, তো টাইম যেহেতু নাই, পরীক্ষার হলে তুমি টেবিলটা ধরে আসলে কাজটা করতে হবে, ঠিক আছে? So, পরীক্ষার হলে স্ক্যাটার প্লট করার দরকার নেই। আচ্ছা, যেহেতু দরকার নাই, আমরা ধরে নিলাম এখানে লিনিয়ারিটি আছে, ধরে নিলাম মনে মনে যে আমরা স্ক্যাটার প্লট করেছি এবং দেখছি এটার মধ্যে লিনিয়ারিটি আছে। তাহলে আমরা কি করব? এক্স এর মান যেহেতু দেওয়া আছে, ওয়াই এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমি প্রথমে এক্স স্কোয়ারের মানগুলা বের করব। কিভাবে বের করতে হয়? সংখ্যাটা নিবা, সংখ্যাটা নিয়ে এটার উপর স্কোয়ার বসাই দিলে এক্স স্কোয়ারের মান পাবা। বা ওই সংখ্যাটাকে যদি ওই সংখ্যাটা দ্বারা গুণ করো, ধরো 30.2 কে যদি 30.2 দ্বারা গুণ করো, তাহলে তো এক্স স্কোয়ারই হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি কেউ না বুঝি স্কোয়ার জিনিসটা আসলে কি, ঠিক তেমনি ওয়াই এর মান দেওয়া আছে, ওয়াই স্কোয়ারের মানগুলা বের করবো। বের করার পর আমরা শুধু এক্স এবং ওয়াই কে গুণ করে আরেকটা কলাম বের করবো। তারপর প্রত্যেকটাকে গুণ করে করে এক্স স্কোয়ারের মানগুলা, ওয়াই স্কোয়ারের মানগুলা এবং এক্স ওয়াই এর মানগুলো আমরা বের করবো। বের করার পর আমার কাজটা খুব সহজ, আমি এক্স এর মানগুলোকে সামেশন অফ এক্স বলবো, ওয়াই এর মানগুলোকে যোগ করে সামেশন অফ ওয়াই, এক্স স্কোয়ারের মানগুলোকে যোগ করে সামেশন অফ এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের মানগুলো যোগ করে সামেশন অফ ওয়াই স্কোয়ার, এবং এক্স ওয়াই এর মানগুলো যোগ করে সামেশন অফ এক্স ওয়াই এর মান বের করবো। বের করার পর আমি আমার ফর্মুলা অনুসারে নাম্বার সংখ্যাগুলো বসাবো, বসায় বসায় আমি আর এর মান বের করে ফেলবো। আর এর মান বের করার পর আমি ডিক্লেয়ার করবো যে এটা কি পজিটিভ ডিরেকশনে না নেগেটিভ ডিরেকশনে, এবং এর স্ট্রেংথ কিরকম, এটা কি উইক, মডারেট, স্ট্রং নাকি পারফেক্ট। একটু করার পর আমি আর স্কোয়ার এর মান বের করবো। আর স্কোয়ার এর মান বের করে বলবো যে কোফিশিয়েন্ট অফ ডিনোমিনেটর কত পার্সেন্ট ভেরিয়েবিলিটিকে কি করতেছে, এক্সপ্লেন করতে পারতেছে, কত পার্সেন্টকে পারছে না। তো আর এর মানকে যদি স্কোয়ার করি তাহলে আর স্কোয়ার এর মান পাবো। আর স্কোয়ারের যে মানটা পাবো ওটাই হচ্ছে অতটুকু ভেরিয়েশন, সে ডাইভার্সিটিকে সে কি করতে পারছে, এক্সপ্লেন করতে পারতেছে না, এক্সপ্লেন করতে পারতেছে। আর বাকিটা 100 থেকে মাইনাস করার পর যত পার্সেন্ট থাকবে এটাকে সে এক্সপ্লেন করতে পারতেছে না। এখন অঙ্কটা তোমরা একটু করো, কুইক কুইক কুইক, আমি ওয়েট করতেছি, করো।
করছিস হয়েছে। কি তোমরা কি অঙ্ক টঙ্ক করতে পারছো? আর করতেছি। করতে থাকো।
হইছে হইছে অঙ্ক কি হইছে না হয় নাই? বাচ্চারা শেষ করতে পারো না অঙ্ক এখনো? কেউ কি অঙ্কটা করতেছো ভাই? স্যার করতেছি। কত দূর আছো? ডিম তাড়াতাড়ি করো। ডিম ডিনোমিনেটর করছো? আচ্ছা করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। প্রথম তিনজনের জন্য আছে 3টি মার্কস বোনাস, তাড়াতাড়ি করো। স্যার আমার তো একটা ভ্যালু আসছে স্যার। কত আসছে? আর ইকুয়ালস টু স্যার -0.8985। -0.89? জি স্যার, আর আর স্কোয়ার 0.81। আচ্ছা, একটু টেক্সট কমেন্ট করে রাখো। জি স্যার। কমেন্ট করো, টেক্সটে কমেন্ট করে রাখো। -0 কত লিখছো? স্যার ওই জিরো পয়েন্ট এইট তো নাইন চেটে এইট লিখো, ফাইভ চেটে লিখো, চেটে লিখে দাও, চেটে লিখো। জি স্যার, লিখতেছি স্যার। নিজে নিজে করছো নাকি ছবি তুলে পাঠাই দিছে আইতে? স্যার নিজে নিজেই করছি স্যার। ভেরি গুড। কে কে কথা বলতেছো বাবা? স্যার ফাইয়াজ খান স্যার। আইয়াস। ও হ্যাঁ, তুমি তো ভালো স্ট্যাটিস্টিক্স করতেছো দেখলাম। গুড গুড। চ্যাট বক্সে লিখে দাও, হ্যাঁ। আর স্কোয়ারের মান লিখো। ওকে, এনিওয়ান এলস? নো। ওকে, ফায়াজ তুমি আমাকে বলো, আর স্কোয়ার 0.80 সামথিং বা 0.81 তুমি বলছো, এটার মানেটা কি? স্যার হোয়াট ইজ দ্য এটার মানে ইন্টারপ্রিটেশন? হচ্ছে স্যার, স্যার একটা বাড়লে আরেকটা কমে যাবে স্যার, এরকম। আর স্যার এটা স্ট্রং এনাফ স্যার, কারণ এটা আর এর মানটা হচ্ছে -0.7 এর চেয়ে কম। এই না জন্য কিন্তু স্যার আর মানে স্কোয়ারের একটা, মানটা কি? আর স্কোয়ারের মানটা হচ্ছে যে স্যার এটা হচ্ছে 0.81। হ্যাঁ, এটা কি মিন করে? স্যার এটা 0.81 কি হচ্ছে মিন করতেছে? 81% এক্সপ্লেইন করতে পারে এই ফেনোমেনাটা, মানে হচ্ছে 81%, এই ভ্যারিয়েবল 0.81 বা 81% সে মানে একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলকে কি করতে পারে? এক্সপ্লেইন করতে পারে। এক্সপ্লেইন করতে কত, পারে। আর স্যার আর বাকি কতটুকু 90%, স্যার এক্সপ্লেইন করতে পারে না। ঠিক আছে ভাইয়া, আর থ্যাংক ইউ বাকি সো মাচ। 19। হয়েছে, ঠিক আছে, তুমি 1 মার্ক বোনাস পাইলা, ঠিক আছে। বিবেক, কত দূর? বিবেক দেওয়ান, আর আছো? 9 মিনিট। ইয়েস স্যার, একটু করে স্যার, কিছু 5 মিনিট স্যার, ম্যাথ ভুল হয়েছে। ম্যাথ ভুল হয়েছে, ঠিক আছে, পরে তাহলে আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ। আমি এখানে ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।